गुड मर्निंग आमी देवलीना आरो एक नतून दिनेर साथे नतून ब्लगेर साथे हाजिर हो गेलाम तोमादेर काछे। वेलकाम बैक टू आवर चैनल। आशा करब तोमरा प्रत्येके भालो आछो, आमराओ भालो आछि। এখন বাজে সকাল 11:15 মতো। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তার আগে সমস্ত কাজই হয়ে গেছে। কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো হয়ে গেছে। ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে ঠাকুরের কাপড়ও আমি কেচে দিয়েছি। গোলাপটা দেখলে কি ভালো হয়েছে দেখতে। আজকে না আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা, অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে এখানে, তো সেটা যদিও দুপুরের ওই টাইমটা থেকেই নামবে। তো আমি ভাবলাম আজকে খিচুড়ি করি, এমনিই আজকে শনিবার আছে। তো প্রমি খুব একটা ভালোবাসে না, কিন্তু আমার খিচুড়ি খুব ভালো লাগে, ডালে চালে হলেই হলো এক প্রকারে। তো আজকে ওই জন্য খিচুড়ি করব, আর ফুলকপি আর আলু দেবো। প্রমি আবার একটু ফুলকপি দিয়ে খিচুড়িটা তাও খায় আর কি। আরও এই ঝোলা খিচুড়িটা ভালো না খেলেও ভুনা খিচুড়িও ভীষণ ভালো খায়, কিন্তু আজকে আর ভুনা খিচুড়ি করবো না, এমনি খিচুড়ি বানাবো। তো তাই জন্য আমি আলু আর ফুলকপিটা কেটে নিচ্ছি। একটু কড়াইশুঁটি থাকলেও দিতাম, বাট ঘরে তো নেই, তো ওই জন্য আনাও হয়নি। আর এখন আর কেই বা যাবে, আর বাজার তো সকালে এখানে বসেও না। তো যাই হোক, এই কথাবার্তা বলতে বলতে এই সবজি টবজিগুলো কাটা হয়ে গেল। আর প্রমির জন্য এরপর বসাবো চা, ওকেও ডাকতে হবে চাটা দিয়ে। ও বোধহয় ঘুমিয়েছে ভোরের দিকে, কিছু একটা সিরিজ টিরিজ দেখছিল মাঝরাতে। আমি সিরিজ ফিরিজ দেখিনি, আমি ঘুমিয়েই গেছিলাম। তো ওকে ডাকবো, তার আগে আমি ভাবলাম এখানে খিচুড়িটা বসাবো। খিচুড়িটা বসানোর আগে না কড়াইতে তেল দিয়ে আগে ফুলকপি আলুটা ভাজবো, আর তারও আগে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে ধুয়ে নেব। আর পাশে তো জানোই এই বাসনপত্রগুলো থাকে ধোয়া আর কি, সকালে ধুয়েছি রাতেরটা, তো সেগুলো আগে গুছিয়ে নেব। দেন তারপর কাজ শুরু করবো। এই বাসনগুলো থাকলে না আমার খুব অস্বস্তি লাগে, কারণ হাত লেগে যায়, বারবার বেসিনের দিকটায় হাত বাড়াই তো তখন হাত লেগে যায়, তারপর জলটা ছেটে, তো ওই জন্য আবার সেই শুকনো বাসনগুলো ভেজে। তো তাই ভাবলাম যে আগে এইগুলো গুছিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, মুগ ডালটাও ভেজে নেব। মাপের খুব একটা দরকার নেই, ওই চোখের আন্দাজে মোটামুটি এরকম পরিমাণ করব যে আমাদের দুজনের দুপুরবেলাটা হয়ে যায়। রাতে আমি খাবো, আমি খিচুড়ি ভীষণ ভালো খাই। একবার যখন হচ্ছে তাহলে রাতের অপশান তো আমি ছাড়ছিই না। প্রমিকে কিছু একটা সেদ্ধ ভাত বা এরকম কিছু করে দেবো দেখি। আর কাল তো 19শে জ্যৈষ্ঠ। তোমরা আমার যারা পুরনো ভ্লগ দেখো তারা জানো আমি লোকনাথ বাবাকে প্রত্যেক বছর ভোগ দেই। কোনো রকম অসুবিধা পড়ে গেলে 19শে জ্যৈষ্ঠর পরেই দিই। তো এই বছর শুনছি বড়রা বলছে যে একাদশীর দিন নাকি অন্নভোগ দিতে নেই ঠাকুরকে। আমার ঠিক জানা নেই, দেখো নানা মুনির নানা মত, তো সুতরাং বড়রা যেটা বলছে সেটাকেই আমি সম্মান রেখে, তাই জন্যে আমার কোনো দিতে অসুবিধে নেই বা কিছু। তো বড়রা যখন না করেছে, তো তাই জন্য আমি এবার দেব না অন্নভোগ। তো এবার দেখো লুচি পায়েসও দিতে পারি, সে পায়েসও চালের হয়ে যাচ্ছে। তো লুচি সুজি, তো সুজি আমার ঠিক ঠাকুরকে দিতে মন চাইছে না। তো তাই জন্য ভেবেছি যে ঠাকুরকে একটু কালকে ফল মিষ্টি দিয়েই পুজো দিয়ে দেবো। দেখি ফুলমালাটা প্রমিকে আনতে পাঠাবো। ফলটা দেখি বিকেলের দিকে যদি বৃষ্টি না থাকে গিয়ে নিয়েও আসতে পারি, দেখা যাক কি করব না করব। তো তার তো আবার খিচুড়ি যখন, তার সাথে তো তার অনেক রকম ভাজাভুজি লাগবে। তো আলু ভাজবো, পটল ভাজবো, ঢ্যাঁড়স ভাজবো, পাঁপড় ভাজবো। পাঁপড়টা ও যদিও বলেনি, কিন্তু আমার আবার একটু পাঁপড় ভাজা লাগে। তো ওই জন্যে পটল আমি একদমই খাবো না, খিচুড়ির সাথে পটল ভাজা আমার ভালো লাগে না খুব একটা। আলু আর ঢ্যাঁড়স ভাজাটা মোটামুটি একটু খেতে পারি। তোমরা দেখলেই মুগ ডাল ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা, সেটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। দেন কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা একটু থেতো করে নিয়ে ফোড়ন দেবো। তার আগে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের মধ্যে আমি এটাই ইউজ করব, এর থেকে বেশি কিছু আমি ফোড়নে ইউজ করব না। দেখো ভালো করে ফুলকপি আলুটাকে আমি ভেজে নিয়েছি। আর তারপর দেখো ফোড়নটা দিয়েছি, দিয়ে আলু ফুলকপি আর ডালটাকে দিয়ে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ডালটাকে যাতে নোক দিয়ে ভাঙা যায় এইরকম পর্যায়ে সেদ্ধ করে নিচ্ছি। কারণ গোবিন্দভোগ চাল তো, ওটা তো দিতে দিতেই সেদ্ধ হয়ে যাবে, ডালটা সেদ্ধ হবে না অত তাড়াতাড়ি, মুগ ডাল। তো ওই জন্য ডালটাকে একটু আগে করে নিচ্ছি। আর এপাশে মশলা কষাবো একটা। তেলের মধ্যে সামান্য দেব আদা, সামান্য বলতে পরিমাণ মতো আদা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। চালে কিছুটা দেব, চাল দেওয়ার পর এখনও ডালের মধ্যে কোনো নুন আমি ইউজ করিনি, তো এখানে দেব। আর হলুদ দেব,
আর কাঁচা লঙ্কায় করব বলে আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করব না। তোমরা চাইলে করতেই পারো, মানে আমি যেভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কখনো কখনো ওই তেলের মধ্যে মশলা কষিয়েও আমি একেবারে ডাল সেদ্ধ হতে দিই। তো আজকে এভাবেই করছিলাম, কারণ ফুলকপি ডালটা আমি দিয়ে দিয়েছি। আর ফোনে আমি বললাম না যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ইউজ করেছি, কারণ গোবিন্দভোগ চালে এর থেকে বেশি হ্যাঁ একটু জিরে ফোড়ন দিতেই পারতাম, কিন্তু জিরে ফোড়নটা আমার আবার খুব একটা ভালো লাগে না, তাই আমি ইউজ করি না। আমার মাকে দেখেছি দিতে, তো আমার ভালো লাগে না। বলে না মানে মাকে দেখে তো অবশ্যই রান্না শিখেছি, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তারপর শেখার পরে দেখবে নিজের টেস্টে যেটা মনে হয়, মামুনির থেকেও অনেক কিছু শিখেছি, তো তারপরে নিজের টেস্টে যেটা মনে হয়েছে যে এরকম হলে ভালো হয়, ওরকম হলে ভালো হয়, তো তারপরে অ্যাড করেছি বা সেটাকে বাদ দিয়েছি, এরকম কিছু একটা করেছি। তো আমরা প্রত্যেকেই বোধহয় সেটা করে থাকি। আর এই মশলাটাকে কষিয়ে নেব। চাল দেওয়ার পর হাফ মোটামুটি সেদ্ধ হয়ে এলে তখন এই মশলাটা আমি দেবো, কারণ টমেটো আছে, তো অনেক সময় টমেটো দিয়ে দিলে আর সেদ্ধ হতে চায় না, তো ওই জন্য টমেটোটা পরে দেবো আমি। আর দেবো পরিমাণ মতো একটু চিনি, সেটা বোধহয় স্কিপ করে গেছি, এখানে দেখাইনি। তোমরা অবশ্যই জানো আমি একটু রান্না ব্যালেন্সের জন্য একটু চিনি আমি ইউজ করি, যদিও উচিত নয় চিনি খাওয়া একেবারেই, এখন ডাক্তার না করছে ডাক্তাররা, কিন্তু ওই আর কি অভ্যাস হয়ে গেছে। চেষ্টা করি মাঝে মধ্যেই, মানে যেটা একটু বেশি দিতাম সেটা এখন 2-3 দানা এইরকমভাবে দেওয়ার চেষ্টা করছি, যাতে অনেকটা কমানো যায়। একবারে এক ঝটকায় তো পারবো না সব অভ্যাসগুলোকে বাদ দিয়ে দিতে, তাই আস্তে আস্তে চেষ্টা করছি। আর এখানে আমি চালটা ততক্ষণে মেপে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব চালটাকে। তো গোবিন্দভোগ চাল যেহেতু খুব বেশি ধোবো না, তাহলে না সেন্টটা বেরিয়ে যাবে। এমনি এটা কলকাতা থেকে আনা, খুব বেশি দিন মানে রাখলে আবার কেরিও ধরে যাবে, যেহেতু মিষ্টি গন্ধওয়ালা চাল, তাই জন্য তো চেষ্টা করছি খেয়ে নেওয়ারই। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এনেছিলাম, মাঝে যেদিন অন্নভোগ দিয়েছিলাম সেদিন ঠাকুরকে বানিয়ে দিয়েছিলাম এই চালটা দিয়ে। তো এইদিকে আমার মশলাটাও মোটামুটি হয়ে এসেছে, টমেটোগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আর মশলাটা কষে গেলেই নামিয়ে দেবো। এখানে খুব একটা তেল আমি দেইনি, মানে খুব বেশি পরিমাণে তেল, কারণ ওখানে তেলের মধ্যে আমি ফোড়ন টোড়ন দিয়ে বসিয়েছি, তাই জন্য এখানে আর খুব একটা তেল দেইনি আমি। মোটামুটি হয়ে গেছে, বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হবে না। তো নুনটা এখানেও আমি পরিমাণ মতো একটু দিয়ে দেবো, যেহেতু টমেটোটা আছে, টমেটোটাও সেদ্ধ হতে হেল্প হবে, তো ওই জন্যে। আর এত গরম পড়েছে কি আর বলবো, মানে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে যে গরমটা লাগে ওই রকম। মানে আমি তো গিয়ে কিছুক্ষণ বাদ হাওয়া খেয়ে আসছি। আমি জানি কলকাতায় এর থেকেও প্রচুর প্রচুর গরম তোমরা কাটিয়েছো, হয়তো কাটাচ্ছ। এখন ওয়েদার মারা বলছে যে একটু ঠিক হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আর গরমের কথা বলে লাভ নেই, আমার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে যে ভালোই গরম লাগছে আর কি। আর দেবো শুধুমাত্র কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নটার ওপরেই রান্না হবে, তাই 8খানা মতো কাঁচা লঙ্কা দিচ্ছি, 6খানা চিড়ে দিয়েছি আর 2খানা গোটা ছেড়ে দিয়েছি আমি। কতটা ঝাল না ঝাল, কারণ কালকে যে বিরিয়ানিটা বানিয়েছিলাম ওটা কাঁচা লঙ্কাতে বানিয়েছিলাম, বেশ ঝালই হয়েছিল, তো বোঝা যাচ্ছে যে কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, তাই আমি 6টা চিড়ে দিয়ে দিয়েছি। আর মশলাতে নুন আছে, তাই জন্য পরিমাণ মতো এবার নুনটা দিচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমার চাল আর জল দেওয়া হয়ে গেছে। তো তারপর আমি ঢাকা চাপা দিয়ে এবার নিশ্চিন্তে গিয়ে একটু পাখার তলায় বসবো ভেবেছিলাম, কিন্তু ভাজাভুজির কোনো কিছুই দেখতেই পাচ্ছ, কাটাও হয়নি, কিছুই না। তো এদিকে ওকে চাটা গরম করে দেবো, দেন আমি ভাজাভুজির জন্য কাটবো। খিচুড়িটা হয়ে গেছে, আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ওপরে ছড়িয়ে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। এত ভালো খেতে হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। আর আমি গোবিন্দভোগ চাল দিয়ে করলে ভাজা মশলা অ্যাভয়েডই করি, আমার গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, শেষে আমি এটাই দিই। তো এ দেখো ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে, সব যা যা বলেছিলাম সব কিছুই ভেজে নিয়েছি। ঢ্যাঁড়স অল্পই ছিল তাই অল্পই হলো, আর পটল তো শুধু ওর জন্যই ভেজেছি। তো যাই হোক, এত ভাজাভুজি লাগবেও না, কারণ ফুলকপি আছে, আলু আছে, তাও ভেজে নিলাম, সবটাই ভালো লাগে খেতে ওর যখন, তাই জন্যে। তো এবার দুপুর বাজে 1:45, আমরা খেতে চলে এসেছি। একে একে আমি সাজিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এভাবে সাজিয়ে গুছিয়ে দিলে ওর খেতে মানে বসতে খুব ভালো লাগে আর কি। অনেকেই আছে দেখবে সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালো লাগে। তো চলো এবার ডিনার বলছি লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো এই হচ্ছে আমাদের পুরো লাঞ্চ আজকে, দারুণ হয়েছিল, সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে। যদিও আমি খিচুড়ি যেমনই হোক না কেন খুব ভালো খাই, ডালে চালে আমার হলেই হলো। জাস্ট খেয়ে উঠলাম, এখন বাজে 2:22। কি বৃষ্টি নামবে, মেঘটা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামবে। তাই আমি না ব্যালকনিতে যা জামা কাপড় মেলেছিলাম সব শুকিয়ে গেছে, আমি ধরে নিয়ে চলে গেছি, কারণ প্রচণ্ড রোদ উঠেছিল। আর দেখো এটা ঘরের জানলা থেকে এই ভিডিওটা প্রমি করেছে, কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো একটা দেদার ঘুম দেবো, কারণ মানে
ভীষণ ঘুম পাচ্ছে আমার। তো এখন বিকেল 5টা বাজে। প্রমি আজকে দুপুরে ঘুমায়নি, ওর ছিল এক্সাম, ও 6 মাস ধরে একটা কোর্স করছিল, তা ও আর আজকে তার জন্য ওর এক্সাম ছিল, তাই ও দুপুরে ঘুমায়নি। আমি দেদার টানা ঘুম দিয়েছি, মাঝে প্রবল বৃষ্টি হয়েছে, কিছু টের পাইনি, কিন্তু আবারও যখন আমি ছাদে এলাম 5টার সময়, কীরকম হাওয়াটা দিচ্ছে বুঝতে পারছো তোমরা, কারণ আমার ক্যামেরা দেখো নড়ছে, কিন্তু মানে আমি দুহাত দিয়ে ফোনটাকে ধরে রেখেও আমি টাল সামলাতে পারছি না, মানে এত হাওয়া দিচ্ছে। আর মেঘটা দেখো কেমন এক জায়গায় জমাট হয়ে রয়েছে, সব পাখিরা এখন বাসায় ফিরে যাচ্ছে, বৃষ্টি আসছে বলে কথা। অলরেডি শুরু হয়ে গেছে, এই দেখো প্রচণ্ড জোর বৃষ্টিটা তারপরে নেমেছে। তো আমি এবার চলে যাব নিচে, বাবা বৃষ্টিতে ভিজে কাজ নেই, তাই জন্য দেখো ছাদে বাচ্চা কাচ্চাগুলোও নেই। এই দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে না একটু কাজ ছিল, বেরোতাম একটু প্রমি আর আমি, ওর তো এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু কোনো কাজই আর হলো না। আস্তে আস্তে আমাদেরও কাজ গোটাতে হবে, সবটাই করতে হবে, আর বেশি সপ্তাহ আমরা হাতে পাবো না। যাই হোক, বৃষ্টিটা কমার পর আমরা একটু ফল কিনতে বেরোচ্ছি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি পরবর্তী ব্লগেও তোমাদেরকে সাথে পাবো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করতেও ভুলো না।